গভীর অন্ধকার। একটা নদীর ঘাটে আমি দাঁড়িয়ে আছি। নদীর ওপর একটা নৌকা দেখতে পাচ্ছি। কে যেন নৌকা চালিয়ে যাচ্ছে। আকাশে হঠাৎ বিদ্যুৎ চমক, সেই আলোতে দেখতে পেলাম কিশোরী। আশ্চর্য, কিশোরী নৌকা করে কোথায় যাচ্ছে? কড়কড় শব্দে বাজ পড়ল। ঝড় শুরু হয়েছে। এই ঝড়ের মধ্যে দিয়ে কিশোরী কোথায় যায়? নৌকা টলমল করছে। ডুবে যাবে নাকি নৌকাটা? আমি কিশোরীকে ডাকতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বের হলো না। গাঢ় অন্ধকার। কিশোরী কোথায় তা ভালো করে ঠাউর করতে পারছি না। ডুবে গেল নাকি? আবার বিদ্যুৎ চমকালো। কিশোরী অনেক দূরে, কিন্তু মনে হলো সে আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। আমি তার হাত ধরতে চাইলাম, কিন্তু না, সে অনেক অনেক দূরে। আস্তে আস্তে অন্ধকারের মধ্যে মিলিয়ে যাচ্ছে কিশোরী। আমি তাকে ডাকতে চাইলাম, কিন্তু কিসের একটা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি কোথায় আমি বুঝতে পারলাম না প্রথমটায়। না, আমার বিছানাতেই তো আছি। চোখে পড়ল জানলার পাল্লাটা খুলে গেছে। দুম করে আওয়াজ হয়ে সেটা আবার বন্ধ হয়ে গেল। বুঝলাম বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। উঠে জানলা বন্ধ করে দিলাম, কিন্তু ঘুম আর এলো না। কিশোরীকে নিয়ে স্বপ্ন দেখছিলাম একটু আগে, সেটা বুঝতে পারলাম, কিন্তু স্বপ্নটার অর্থ বুঝতে পারলাম না। কিশোরী নৌকা নিয়ে কোনো নিরুদ্দেশের পথে যাত্রা করেছে নাকি? কিন্তু সে আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে কেন? সে কি আমার কোনো সাহায্য চায়? কিশোরী কি সত্যিই কোনো বিপদে পড়েছে? না, চিন্তায় পড়ে গেলাম। আসলে কিশোরীর সাথে অনেক দিন হলো দেখা হয় না। সেই গত সপ্তাহে সে মটলেনে তারানাথ তান্ত্রিকের বাড়িতে সাপ্তাহিক আসরে এসেছিল। তখনই সে বলেছিল সে দেশের বাড়ি যাবে। কিশোরী দেশের বাড়ি থেকে ফেরেনি। আমি গতকালই তার মেস থেকে খবর নিয়ে এসেছি। এতদিনে তার ফিরে আসার কথা, কোনো খবরও দেয়নি। আজ তো রবিবার, আমাদের ঠাকুরমশাইয়ের বাড়ি যাবার কথা, কিন্তু আমি এমন একটা স্বপ্ন দেখলাম কেন? স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি গিয়েছেন। আমি বাড়িতে একাই ছিলাম, তাই ভাবলাম আজ সকালেই ঠাকুরমশাইয়ের বাড়িতে চলে যাই। মনটা খুব অস্থির হয়ে উঠেছিল। সত্যি যদি কিশোরীর কোনো বিপদ হয়ে থাকে। ঠাকুরমশাই এসব বিষয়গুলো ভালো বোঝেন। তিনি আগে থেকে অনেক কিছু বুঝতে পারেন। এই ভেবে আমি আর বেশি দেরি না করে বিছানায় বসেই ঠাকুরমশাইয়ের নাম স্মরণ করে প্রার্থনা করলাম কিশোরী যেন ভালো থাকে। তারপর বিছানা ছেড়ে উঠে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম মটলেনের উদ্দেশ্যে। ট্রাম থেকে নেমে তারানাথের বাড়ির দরজায় গিয়ে দেখলাম দরজা খোলাই আছে। ভেতরে ঢুকে দেখলাম ঠাকুরমশাই চুপ করে বসে আছে ছোট তক্তপোষটার ওপর। তার চোখের দৃষ্টিটা কেমন অদ্ভুত। তিনি যেন আমাকে দেখেও দেখতে পেলেন না, কিভাবে যেন তাকিয়ে আছেন। আমি মোড়াটা টেনে বসতে গিয়ে একটু আওয়াজ হলো। ঠাকুরমশাই যেন ঘোর কাটিয়ে আমার দিকে তাকালেন। বললেন, ও বিভূতি, তুমি এসে গেছো? ভালো হয়েছে, চলো বেরিয়ে পড়ি। মানে কোথায় যাব? কেন, তুমি তো কিশোরীর দেশের বাড়িতে যাবে বলেই এসেছো, তাই না? আমিও তোমার অপেক্ষায় ছিলাম। আপনি জানতেন আমি আসব? কিশোরীর দেশের বাড়ি যাব আমরা? কেন? আপনি কি কিছু খবর পেয়েছেন কিশোরীর? না, খবর পাইনি, সেই জন্যই তো দুশ্চিন্তা হচ্ছে। কালকে রাতে একটা স্বপ্ন দেখলাম কিশোরীকে নিয়ে, তাই ভাবলাম একবার দেখে আসি কিশোরীকে। আর আজ তো রবিবার, জানতাম যে তুমিও আসবে। আপনিও স্বপ্ন দেখেছেন কিশোরীকে নিয়ে? আমিও তো দেখেছি, এবং সেটা একটা খারাপ স্বপ্ন ছিল। সেই জন্য তো ছুটে এসেছি ঠাকুরমশাই। আমি জানি তো, আমিও একটা খারাপ স্বপ্ন দেখেছি কিশোরীকে নিয়ে, তাই তো চন্দ্রদর্শনের মাধ্যমে কিশোরীকে দেখার চেষ্টা করছিলাম। বুঝতে চাইছিলাম সে সত্যিই কোনো বিপদে পড়েছে কিনা।
চন্দ্রদর্শন, হ্যাঁ মনে পড়েছে। চন্দ্রদর্শনের কথা আপনি আমাকে আগে বলেছেন। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমি এসে দেখলাম আপনি কেমন যেন অদ্ভুতভাবে চেয়েছিলেন। তা কি দেখলেন? কেমন আছে কিশোরী? না হে না, এত সহজ নয়। সব কিছুর একটা পরিবেশ চাই। তবে আমরা দুজনেই প্রায় একই স্বপ্ন দেখেছি, তাই বললাম চলো দেখে আসি কিশোরীকে একটু। কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। কিশোরীর দেশের বাড়ি আমি একবার গিয়েছিলাম। রেলপথে বর্ধমানের দিকে একটা স্টেশন নেমে গ্রামের দিকে যেতে হয়। হাওড়া থেকে ট্রেনে উঠে পড়লাম। সমস্ত পথ ঠাকুরমশাই গম্ভীরভাবে থাকলেন। ট্রেনে খুব একটা ভিড় ছিল না রবিবারের সকালে। আমরা জানলার ধারে দুটো সিটে বসলাম। ঠাকুরমশাইয়ের গম্ভীর মুখ দেখে আমার চিন্তা হচ্ছিল। ট্রেন ছেড়ে দিল। ঠাকুরমশাই কিশোরীকে নিয়ে কি স্বপ্ন দেখেছেন তা জানতে খুব কৌতূহল হচ্ছিল। খুব কি খারাপ কিছু, তাই তার মুখ এত গম্ভীর? শেষে থাকতে না পেরে বলেই ফেললাম, ঠাকুরমশাই বলছি, আপনি এত গম্ভীর রয়েছেন, খুব খারাপ কিছু স্বপ্ন দেখেছেন নাকি? হ্যাঁ, তা তো দেখেছি, তাই তো এত তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। তবে তুমি কি দেখেছো বলো তো, দেখি দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র পাই কিনা। আমি যেটা স্বপ্নে দেখেছি সেটাই বললাম। শুনে ঠাকুরমশাই গম্ভীর হয়ে গেলেন। বললেন, দুজনের স্বপ্নটা বিপরীতমুখী, কিন্তু দুটোতেই একটা যোগসূত্র আছে। আমি দেখেছি কিশোরী একটা মাঠের মধ্যে দিয়ে ছুটে যাচ্ছে, সেখানে দূরে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিশোরী সেই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ল, আর আমি কানের কাছে একটা করুণ স্বর শুনতে পেলাম। সে যেন করুণভাবে আমায় ডাকলো, আর তখনই আমার ঘুমটা ভেঙে গেল। সেই থেকেই মনটা অস্থির হয়ে আছে। ঠাকুরমশাই এই পর্যন্ত বলে চুপ করে গেলেন। তার গলায় দুশ্চিন্তার সুর শুনে আমি আরও চিন্তায় পড়ে গেলাম। ঠাকুরমশাইকে আর কিছু জিজ্ঞেস করলাম না, পাছে আরও কিছু খারাপ কথা শুনতে হয়। দুজনেই চুপচাপ রাস্তাটা কাটিয়ে দিলাম। স্টেশনে নেমে বাসে চড়ে কিশোরীর বাড়ির কাছে এসে নামলাম আমরা। এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে। কিশোরীর বাড়ির সামনে গিয়ে আমি ডাকলাম, কিশোরী, কিশোরী বাড়ি আছো? কেমন যেন চুপচাপ, কেউ সাড়া দিল না। আবার ডাকলাম। একটু পরে কিশোরীর বাবা এসে আমাদের দেখে এগিয়ে এলেন। সামনের উঠোন পেরিয়ে আমাদের সামনে এসে তিনি অবাক হয়ে বললেন, এ কি বিভূতি, তুমি কিশোরীকে ডাকছো? কিন্তু সে তো এখানে নেই, এসে চলে গেছে 2-3 দিন আগেই। আমি আর ঠাকুরমশাই মুখ চাওয়াচাই করলাম। কিশোরীর বাবা আবার বললেন, তবে তোমরা এসেছো যখন, এসো, ভিতরে এসো। ইনি নিশ্চয়ই ঠাকুরমশাই। আসুন আসুন ঠাকুরমশাই, ভিতরে আসুন। তার আহ্বানে আমরা ভিতরে ঢুকলাম, কিন্তু আমি তো কালকেই দেখে এসেছি কিশোরী মেসে ফেরেনি। তাহলে সে কোথায় গেল? কিশোরীর বাবাকেও কিছু বললাম না, বললেই তিনি চিন্তায় পড়ে যাবেন। কিশোরীর বাবা আমাদের একটি ঘরে নিয়ে গিয়ে বসালেন। বললেন, তোমরা এখানে বসো। ঠাকুরমশাই বসুন। আপনারা সেই কলকাতা থেকে এসেছেন, একটু বিশ্রাম নিন, জলযোগ করুন, তারপরে আমি আমার দাদার কাছে আপনাদের নিয়ে যাব। তিনি চলে গেলে আমি ঠাকুরমশাইকে বললাম, কি ব্যাপার বলুন তো? মানে এরা তো কিশোরীর কোনো খবর জানে না মনে হচ্ছে। সে মেসে ফিরে গিয়েছে ভেবে নিশ্চিন্ত আছে। আমরা এখন কি করব সেটা তো বুঝতে পারছি না। এনাদের কিছু বলবার দরকার নেই এখন। আমরা আগে দেখি কিছুদিনের মধ্যে এদের পরিবারে এমন কিছু ঘটেছে কিনা যেটা থেকে কোনো একটা হদিশ পাওয়া যায়। দেখি ওর জ্যাঠামশাইয়ের সাথে কথা বলে। কিন্তু কিছুই তো বুঝতে পারছি না কিভাবে কিশোরীর খোঁজ করব। আরও দুশ্চিন্তা বেড়ে গেল। হ্যাঁ, এখানে আমরা বাইরের লোক, যদি কিশোরীর পরিবারে কিছু ঘটেই থাকে সে খবর কি কিশোরীর জ্যাঠামশাই আমাদের বলবেন? আর আমরা কি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবো কিশোরীর খোঁজ করার জন্য? এত অস্থির হচ্ছ কেন? আমি যতটা বুঝতে পারছি কিছু একটা রহস্য তো আছেই।
কিশোরী সম্ভবত এখনো গ্রামেই আছে, দূরে কোথাও যায়নি। তাই নাকি? আপনি কি করে বুঝলেন? এবার আর ঠাকুরমশাই কোনো কথা বললেন না, চুপ করে থাকলেন। আমি বুঝতে পারলাম তিনি এখন এই বিষয়ে কোনো কথা বলতে চাইছেন না। ঠাকুরমশাই তক্তপোষের ওপরে পা গুটিয়ে চোখ বুজে বসেছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি গভীরভাবে কিছু চিন্তা করছেন। আমি তাকে বিরক্ত করলাম না, কিন্তু নিজের মনের অস্থিরতা কাটানোর জন্য ঘরের বাইরে বেরোতে যাব এমন সময় কিশোরীর বাবা এসে বলল, এসো বিভূতি, ঠাকুরমশাই চলুন, আপনাদের দাদার ঘরে নিয়ে যাই, সেখানেই আপনারা একটু জলযোগ করে নেবেন। চলো বিভূতি, এইদিকে। আমরা উঠোন পেরিয়ে আর একটা ঘরে গেলাম। ঘরে ঢুকে দেখলাম একজন বৃদ্ধ মানুষ আধশোয়া হয়ে বিছানায় বসে রয়েছে। কিশোরী বাবা আলাপ করিয়ে দিলেন। বৃদ্ধ ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে বললেন, ঠাকুরমশাই, আপনার কথা শুনেছি কিশোরীর থেকে, নমস্কার নেবেন, আপনারা আসন গ্রহণ করুন। ওই ঘরেই আরেকটি তক্তপোষ ছিল। আমি আর ঠাকুরমশাই সেখানে গিয়ে বসলাম। ঠাকুরমশাইও বৃদ্ধকে হাত জোড় করে নমস্কার জানালেন। বৃদ্ধ বললেন, আমার শরীরটা বিশেষ ভালো ছিল না, কিশোরীকে বলেছিলাম দুদিন থেকে যেতে, কিন্তু সে আমার কথা না শুনে বেরিয়ে গেল। তোমাদের সাথে তার দেখা হয়নি বিভূতি? না মানে কিশোরীর মেসে গিয়ে তার সঙ্গে দেখা হয়নি, বোধহয় অন্য কোথাও গেছে। কি বলছো? সে মেসে ফেরেনি? অন্য কোথাও যাবার কথা তো কিছু বলেনি। কোনো বিপদ আপদ হলো না তো? বৃহস্পতিবার বারবেলায় বেরোতে আমি বারণ করেছিলাম, আর ওই একটা লোক সেদিন কিশোরীর সাথে কি যে কথা বলছিল, আমার মোটেও ভালো লাগেনি। কে কে কথা বলেছিল কিশোরীর সাথে? একজন তান্ত্রিক কাপালিক ধরনের লোক, গলায় 4-5টা রুদ্রাক্ষের মালা পরা, লাল ধুতি, খালি গায়ে, মাথায় বড় বড় চুল, মুখে দাড়ি, আমাদের বাড়িতে এসেছিল। কিশোরীর সাথে কি যে কথা বলল জানি না, তবে কদিন ধরেই গ্রামে কানাঘুষো চলছিল ওই তান্ত্রিককে নিয়ে। গ্রামের শেষে নদীর ধারে যে পুরনো শিব মন্দির আছে, সে সেখানে নাকি ডেরা বেঁধেছে, আর তার একজন চেলা আছে, সে নাকি গ্রামের লোকেদের কাছে প্রচার করে বেড়াচ্ছে তান্ত্রিকের অনেক ক্ষমতা, সে নাকি মানুষের রোগ ব্যাধি দূর করে দিতে পারে। দেখো বাবা, আমাদের বৈদ্য বংশ, আমি মনে করি আয়ুর্বেদ শাস্ত্র একমাত্র মানুষের রোগ ব্যাধি সারাতে পারে। তাই আমি কিশোরীকে বলেছিলাম ওইসব নকল তান্ত্রিকের সাথে যেন কথা না বলে, কিন্তু এখন দুশ্চিন্তা হচ্ছে। আমি ঠাকুরমশাইয়ের দিকে তাকালাম। তিনি স্থির হয়ে বসে আছেন, তার মুখের একটা রেখাও নড়ছে না। তিনি খুব মন দিয়ে কিশোরীর জ্যাঠামশাইয়ের কথা শুনছিলেন। হঠাৎ করেই ঠাকুরমশাই উঠে দাঁড়ালেন, বললেন, আমরা এখন উঠি, আপনারা দুশ্চিন্তা করবেন না, কিশোরী ঠিক আছে। না না, সে কি কথা, উঠবেন কেন? দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, না খাই তো আপনাদের ছাড়তে পারি না। দুপুরের খাওয়া সেরে একটু বিশ্রাম করুন, তবে তো যাবার কথা। না না, দুপুরের খাওয়া দাওয়া এখন থাক, আমার একটা জরুরি কাজ আছে, এখনই না বেরোলে দেরি হয়ে যাবে। চলো বিভূতি। তারানাথ বেশ তাড়াহুড়ো করেই ঘর থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে বাইরের রাস্তায় চলে গেলেন। আমিও তাকে অনুসরণ করলাম। তার আগে কিশোরীর বাবা ও জ্যাঠার থেকে বিদায় নিয়ে নিলাম। তারা একটু অবাক হলেন বুঝতে পারছি, হয়তো মনক্ষুণ্ণও হলেন, কিন্তু আমার কিছু করার ছিল না। তারানাথ বেশ দ্রুত গতিতেই হাঁটছিলেন, আমি তার পিছন পিছন হাঁটতে লাগলাম। আমারও ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো। কথা বলতে বলতে হঠাৎ করে উঠে বেরিয়ে গেলেন কেন ঠাকুরমশাই? আমরা যেভাবে চলে এলাম কিশোরীদের বাড়ি থেকে, সেটা এক প্রকার অভদ্রতাই হলো। ঠাকুরমশাই বেশ হনহন করে হাঁটছিলেন। পথে তিনি একজনকে কি একটা জিজ্ঞেসও করলেন। আমি কিছুটা অনুমানও করতে পারলাম বোধহয় তিনি কোথায় যাচ্ছেন। বেশ অনেকক্ষণ হাঁটার পর আমার অনুমানই ঠিক হলো। নদীর ধারে একটা পুরনো শিব মন্দিরের সামনে আমরা উপস্থিত হলাম, কিন্তু মন্দিরটা ফাঁকা, জায়গাটা নির্জন। মন্দিরের গা বেয়ে বটগাছ উঠেছে, আশেপাশে ঝোপঝাড় জঙ্গল। মন্দিরের পেছন দিয়ে কিছুটা হেঁটে গেলেই নদী। মন্দিরের চারপাশে ঘুরে ঘুরে দেখলাম আমরা, তবে ভিতরে কয়েকটা কালো পাথর রয়েছে,
এখন আর এই মন্দিরে মনে হয় কেউ যায় না। তবে একটা জিনিস আমাদের দৃষ্টি আকর্ষণ করল। একটা বিছানা মতো কিছু মন্দিরের ভেতরে একটা কোণে গুটিয়ে রাখা আছে, আর মন্দিরের বাইরে একপাশে কিছু ছাই। আমরা মন্দিরের পেছনে ঢালু জমি দিয়ে নদীর দিকে গেলাম। এখান থেকে বাঁধানো একটা ঘাট চোখে পড়ল। সেই ঘাটে কে যেন বসে রয়েছে। আমরা এগিয়ে গেলাম। আমাদের দিক পেছন করে নদীর দিকে মুখ করে বসে আছে মানুষটা। তাকে দেখে আমার বুকের ধুকপুকুনিটা বেড়ে গেল। প্রায় ছুটে গিয়ে তার কাঁধে হাত দিয়ে বললাম, কিশোরী। মানুষটা ফিরে তাকালো। কিশোরী, চুল এলোমেলো, পরনে আধময়লা শার্ট আর ধুতি, চোখে শূন্য দৃষ্টি। আমাদের চিনতেই যেন পারল না। ঠাকুরমশাইও কিশোরীর কান ধরে ঝাঁকালো, বলল, কিশোরী, কিশোরী, কি হলো? কি করছো এখানে? কি হলো? কথা বলছো না কেন? কিশোরী কেমন যেন শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। সে যেন আমাদের কথা বুঝতেই পারছে না, কথার উত্তরও দিচ্ছে না। তারানাথ আবার বলল, শোনো, শোনো কিশোরী, এই তুমি কি আমাদের চিনতে পারছো না? কথা বলছো না কেন? হঠাৎ আমাদের পেছন থেকে বাঁচখাই গলায় আওয়াজ হলো, ও কথা বলবে না, ও এখন আমার বশে রয়েছে। একজন কাপালিক ধরনের লোক হাহা করে হাসছে। লোকটা চেহারা দেখে যেন ভয় লাগে। এই নির্জন জায়গায় এই কোথা থেকে উদয় হলো? তাকে দেখে ঠাকুরমশাই উঠে দাঁড়ালো, বলল, কি বললে? ও তোমার বশে আছে? তুমি কে হে ওকে বশে রাখার? তোমার মতলবটা কি? আমার মতলব, এই জানিস আমি কে? আমি হলাম মা কালীর উপাসক। এই সমস্ত জায়গা একদিন আমার ছিল। আমি শিবে ডাকাতের বংশধর। শিবে ডাকাতের বংশধর তো কি হবে? তা কিশোরীকে কেন বশ করেছো বলো? ওর কোনো ক্ষতি হলে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। ও আমার পঞ্চমুণ্ডির আসনে বসেছিল। আমি ওই জঙ্গলে একটা গাছের নিচে এই পঞ্চমুণ্ডির আসন পেতেছি। পঞ্চমুণ্ডির আসনে একবার যে বসে, সে আর ঘরে ফিরে যেতে পারে না। আর আমি ওই সেন বংশকে শেষ করার জন্য এসেছি। তার কথা শুনে আমি চমকে উঠলাম। সেন বংশকে শেষ করতে এসেছে মানে? ও কিশোরীকে মেরে ফেলবে নাকি? কি ভয়ঙ্কর কথা! কিন্তু তারানাথ তার কথার কোনো আমল দিল না। সে কাপালিকের কথা উড়িয়ে দিয়ে বলল, থামো তুমি। সেন বংশকে শেষ করতে এসেছেন উনি। কেন? সেন বংশ তোমার কোন ক্ষতিটা করেছে হে? তুমি ওদের ক্ষতি করবে কেন? অনেক ক্ষতি করেছে, অনেক ক্ষতি। আমার ঠাকুরদা এক জমিদার বাড়ি লুট করে এখান দিয়ে যাচ্ছিল। এমন সময় তাকে কি একটা রোগে ধরে। তাকে বৈদ্য বাড়ি নিয়ে যাওয়া হয়। সেই বৈদ্য ছিল ওর পূর্বপুরুষ। কিন্তু কিন্তু সেই সময় এই জমিদারের লেঠেররা কিভাবে খবর পেয়ে যায়? মনে হয় ওদের বাড়ি থেকে কেউ খবর দিয়েছিল। আমার ঠাকুরদা আর দলের অনেকজন ধরা পড়ে। কিন্তু কিন্তু জমিদারের বাড়ির লুঠের জিনিস ওদের বাড়িতেই রয়ে যায়। সেই জিনিসই উদ্ধার করতে আমি এসেছি। আমি তার কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। কি সব কথা বলছে? কিশোরীর দিকে চেয়ে দেখলাম তার কোনো প্রতিক্রিয়া নেই। ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে দেখি তিনি আমাকে ইশারায় চুপ থাকতে বললেন। তিনি নিজে হো হো করে হেসে উঠে বললেন, কে হে তুমি? কোন কালের কথা বলছো? তোমার ঠাকুরদা তার আমলে কি হয়েছিল তুমি কি করে জানলে হে? আমি জানি, আমি মানুষের অতীত ভবিষ্যৎ সব জানি। আমি এই জায়গা চিনতে পেরেছি। এখানেই আমাদের ধনরত্ন আছে, এখানেই আছে। তা বেশ, ধনরত্ন আছে তো খুঁজে নাও। কিশোরীকে ধরে রেখেছো কেন? কারণ একমাত্র ওই বলে দিতে পারবে কোথায় লুটের মাল রাখা আছে। ওদের বাড়িতে লুটের মাল ফেলে গিয়েছিল আমার পূর্বপুরুষরা। ওকে আমার বশে নিয়ে নিয়েছি। আর কদিন আমার সাথে থাকলেই ও সব বলে দেবে, সব বলে দেবে। আর যদি না বলতে পারে? বলতে তো ওকে হবে, নাহলে নাহলে ওর মৃত্যু লেখা আছে আমার হাতে। হ্যাঁ, আমার হাতে। কাপালিকের হাবভাব দেখে আমার ভালো লাগছিল না। আমি দেখলাম জঙ্গলের দিক থেকে আরেকটা লোক এসে আমাদের কাছে দাঁড়ালো। সেই লোকটা চেহারা গুন্ডা ধরনের। আমার মনে হলো পুরো একটা ডাকাতের দল এসে এই জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে। আমাদেরও তারা ধরবে নাকি? এই জায়গাটা যেরকম নির্জন, কেউ আমাদের খুন করে জলে ভাসিয়ে দিল বোধহয় কেউ টের পাবে না। আমার তো বেশ ভয় করছিল। ঠাকুরমশাই কিন্তু বেশ শান্ত হয়ে রয়েছেন। তিনি বললেন, বেশ বেশ বেশ, কিন্তু একটা কথা মনে রেখো, ওকে মেরে ফেলে কিন্তু তোমার লুঠের মালের খোঁজ তুমি পাবে না। এই তুই এসব কথা বলছিস কেন? তোদের সবাই তো এখানে আটকে রাখবো, বুঝেছিস? কে আছিস? যা, ওদেরকে ভেতরে নিয়ে আয়, যা। পিছনে দাঁড়িয়ে থাকা লোক দুজন এগিয়ে এলো আমাদের দিকে। তারা হাত তুলে তাদের থামতে বলল। দাঁড়াও,
আমাদের গায়ে তোমরা হাত দেবে না, এমনকি কিশোরীর গায়েও তোমরা হাত দেবে না। আমরা ওকে নিয়ে যাচ্ছি। কোথায় যাবে চলো। কাপালিক এগিয়ে এলো। আমরা মাঝখানে থাকলাম আর আমাদের পেছনে কাপালিকের চেলারা। আমাদের এত কথাবার্তার মধ্যেও কিশোরী চুপচাপ বসেছিল। তারা তার কাঁধে হাত দিয়ে নরম স্বরে বললেন, কিশোরী ওঠো, চলো হয়ে আমাদের সাথে। ঠাকুরমশাই কিশোরীর হাত ধরে উঠিয়ে দাঁড় করালেন। তার পিঠে হাত দিয়ে এগিয়ে যেতে ইঙ্গিত করলেন। আমি ঠাকুরমশাইয়ের কানের কাছে মুখ নিয়ে বললাম, কি করছেন ঠাকুরমশাই? এদের সঙ্গে যাচ্ছেন কেন? কি করবো, কিশোরীকে এদের হাতে ছেড়ে দিয়ে চলে যাব? আমি বুঝলাম কিশোরীকে বাঁচাতে হলে এদের সাথেই আমাদের এখন যেতে হবে। কিন্তু শেষ পর্যন্ত আমরা কি পারবো কিশোরীকে বাঁচাতে? কিশোরীর যা অবস্থা, তার কোনো বুদ্ধি এখন কাজ করছে না। কি করে এই অবস্থা থেকে তাকে উদ্ধার করবো? একমাত্র ঠাকুরমশাই ভরসা, তিনি নিশ্চয়ই কিছু একটা করবেন। আমরা জঙ্গলের মধ্যে ঢুকলাম। জঙ্গলের ভেতর দিয়ে আমরা বেশ অনেকটা হেঁটে গেলাম। বেশ বড় বড় গাছ রয়েছে, মাটিটা স্যাঁতস্যাঁতে, সূর্যের আলো এখানে খুব একটা প্রবেশ করে না, বেশ ঘন জঙ্গল। রাতে নিশ্চয়ই এখানে শিয়ালের আড্ডা বসে। এখানে এরা থাকে কি করে, এসব ভাবতে ভাবতেই হাঁটছিলাম। পথ বিশেষ নেই, গাছের ফাঁক দিয়ে কোথাও ঝোপঝাড় পেরিয়ে যেতে হচ্ছিল। শেষ পর্যন্ত একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম আমরা। বোঝা গেল এখানেই এরা লুকিয়ে থাকে। রান্নার সরঞ্জাম কাঠকুটো জমা করা রয়েছে। একটা বড় উনুনের উপর বড় হাঁড়িতে কি যেন ফুটছে। দুজন লোক ছিল, তারা আমাদের দেখে উঠে দাঁড়ালো। কাপালি তাদের বললে, এই এই তোরা এদের পাহারা দিবি, কেউ যেন পালাতে না পারে। তারা না তার আমি চারিদিকে তাকিয়ে দেখছিলাম। কিশোরী একটা গাছের তলায় বসে পড়েছে। পাহারাদার লোক দুটোর হাতে দুটো বর্ষা। ঠাকুরমশাই কিশোরীর পাশে জোরে জোরে বললেন, ওহে শোনো, আমরা এখান থেকে পালাবো না, আমাদের পাহারা দেবার কোনো দরকার নেই। আমি তোমাদের সাথে একটা আলোচনা করতে এসেছি। শেষের কথাগুলো ঠাকুরমশাই কাপালিকের দিকে তাকিয়ে বললেন। তারপরে ঠাকুরমশাই যে কথাটা বললেন তাতে আমি অবাক হয়ে গেলাম। তিনি বললেন, আরে তোমরা কিরকম লোক বলো দেখি, অতিথিদের কিছু খেতে দাও না? ঠাকুরমশাইয়ের কথা শুনে বুঝতে পারলাম আমার সত্যি খুব খিদে পেয়েছে। যে লোক দুটো রান্না করছিল তারা আমাদের সকলের সামনে কলা পাতা পেতে গরম ভাত আর ডাল দিয়ে গেল। আমি হাত গুটিয়ে বসেছিলাম। ঠাকুরমশাই বললেন, হাত গুটিয়ে বসে আছো কেন? নাও খেয়ে নাও। আরে বাবা, না খেয়ে কোনো সমস্যার সমাধান হয় না। খেয়ে নাও, খেয়ে নাও। আমি খেতে শুরু করলাম। আমি ভাবছিলাম ঠাকুরমশাই ঠান্ডা মাথায় রয়েছেন কি করে, তার মাথায় কি ঘুরছে কে জানে। এই জায়গাটা লুকিয়ে থাকার পক্ষে বেশ আদর্শ, কিন্তু কতদিন আমরা এখানে থাকবো? কাপালিক সামনে রয়েছে, আমি ঠাকুরমশাইকে কিছু জিজ্ঞেস করতে পারছি না। হাত ধুতে যাওয়ার সময় আমি ঠাকুরমশাইয়ের কাছাকাছি আসার সুযোগ পেলাম। তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি করবেন ঠিক করছেন কিছু? আমরা এখানে থাকবো নাকি? শোনো, কিশোরীর যা অবস্থা, আমরা ওকে এখান থেকে নিয়ে যেতে পারবো না। তাহলে এখানেই আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। এমন কিছু করতে হবে সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। আমি যা বলবো তুমি শুধু তাই করবে, কেমন? আমি তারান্তের কথার উত্তরে চুপচাপ থাকলাম। সত্যি কিশোরীকে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসাটা আগে দরকার। আমি ঠাকুরমশাইকে আর কিছু বললাম না। তিনি এসে কাপালিকে মুখোমুখি বসলেন। বললেন, শোনো, আমার একটা কথা আছে। তোমার কি মনে হয় কিশোরী তোমাকে কিছু বলতে পারবে? মানে ওর যা অবস্থা করেছো, হ্যাঁ আমি মানছি তুমি সম্মোহনটা ভালোই প্রয়োগ করেছো, কিন্তু একটু বেশি মাত্রায় করে ফেলেছো কি? ওকে স্বাভাবিক অবস্থায় না আনলে তো কিছুই বলবে না। বলবে বলবে সব বলবে, এক্ষুনি বলবে। বল কোথায় রেখেছিস, কোথায় রেখেছিস আমাদের লোকের বল, বল শিগগির বল। কিশোরী কিছুই বলল না। কাপালিক বারবার একই কথা বলতে লাগলো। কিশোরী ফ্যাফ্যা করে চেয়ে রয়েছে। ঠাকুরমশাই কাপালিকের দিকে চেয়ে মুচকি মুচকি হাসছেন। কাপালিক ক্রমশ উত্তেজিত হয়ে উঠছে। এমন সময় হঠাৎ সে কিশোরীর গলা চেপে ধরতে গেল। ঠাকুরমশাই তার হাত ধরে ফেললেন। চিৎকার করে বললেন, খবরদার, একদম গায়ে হাত দেবে না। তোমার হাত মুচড়ে দেবো আমি। কাপালিক একটা চিৎকার করে উঠে দাঁড়িয়ে ঠাকুরমশাই বেরিয়ে গেল। ঠাকুরমশাই উঠে দাঁড়ালেন। কিন্তু তিনি কিছু বললেন না, শুধু স্থির দৃষ্টিতে কাপালিকের দিকে তাকিয়ে থাকলেন। তার চোখের পলক পড়ছে না। কাপালিক তার সেই দৃষ্টি দিকে তাকিয়ে থাকতে পারল না। সে চোখ সরিয়ে নিল। তার কপালে ঘাম ফুটে উঠেছে। সে চলে যেতে চাইল। তারা না গম্ভীর স্বরে বললেন, কোথায় যাচ্ছ? দাঁড়াও, তুমি কিশোরীর যে ক্ষতি করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে। তোমার সব শক্তি আমি হরণ করবো। কিন্তু আমি ওর কোনো ক্ষতি করতে চাইনি। আমি শুধু চাই যে ও আমাকে বলে দে লোকের মাল কোথায় আছে। আরে ও বলতে পারবে না, কেন ওকে বিরক্ত করছো? কিন্তু আমাকে জানতেই হবে। আমার ঠাকুরদার আত্মা জবাক হয়ে ওই ধনরত্ন পাহারা দিচ্ছে, তাকে মুক্তি দিতে হবে। আর পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষকে জমিদারের লেখের বাইরে হাতে তুলে দিয়েছিল, সেই শাস্তি তোকে পেতেই হবে। কাপালিক খুব রাগতভাবে কথাগুলো বলল। তারা কিছুক্ষণ ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে থাকলো। তারপর বলল, ওর পূর্বপুরুষ কি করেছে তার শাস্তি তুমি ওকে দিতে পারো না। আর লুঠের মাল কোথায় আছে যদি জানতে চাও তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে। কাপালিক সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিল ঠাকুরমশাইয়ের দিকে। সে কি বুঝলো কে জানে, দেখলাম তার চোখের দৃষ্টি নরম হয়ে এসেছে। সে বলল, এই দেখো, তুমি যখন সাধারণ কেউ নাও তা আমি বুঝতে পেরেছি। তোমার সাথে ছেলেদের ছেলেটার সম্পর্ক তাও জানি না, কিন্তু আমি বুঝতে পেরেছি ওকে না নিয়ে তুমি এখান থেকে যাবে না। ঠিক আছে, ঠিক আছে, বলো তোমার কি বলার আছে বলো। আমি একটা যজ্ঞ করবো এখানে। অগ্নিদেবতাকে নামিয়ে এনে কিশোরী দেহে ও মস্তিষ্কে তাপ সঞ্চার করবো। তার সঙ্গে সম্মোহন কেটে যাবার মন্ত্র বলবো। ও যদি কিছু বলবার থাকে তাহলে সে নিজেই সে কথা বলবে। তার উপর অযথা চাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না। তোমার চা ইচ্ছা বলো, কিন্তু লুটের মালের ঠিকানা আমার চাই। কিশোরী একটা গাছের ডালে হেলান দিয়ে বসে আছে। তার চোখ বোঝা, ঘুমোচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। আমিও গাছের গায়ে হেলান দিয়ে গিয়ে বসলাম। জানি না এই ডাকাতের আস্তানা থেকে কিভাবে মুক্তি পাবো। একটু পরেই তো রাত নিয়ে আসবে। এই রাত জঙ্গলে কাটাবো কি করে? না না, রাত আমার আগে তো আমাদের এখান থেকে চলে যেতে হবে। কাপালিক মাটিতে লম্বা হয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। ঠাকুরমশাই চোখ বন্ধ করে ধ্যানের ভঙ্গিতে বসে আছে। তিনি কি ধ্যান করছেন কি জানে। যদিও এখনো রাত হয়নি, কিন্তু জঙ্গলের মধ্যে ছায়া নেমে এসেছে। কিছুক্ষণ পর তারানাথ একজনকে ডেকে বললেন মাঝখানের ফাঁকা জায়গায় কাঠ জড় করতে। কাপালিক তখন উঠে বসেছে। সে তার লোকজনকে আদেশ দিল ঠাকুরমশাইকে সাহায্য করার জন্য। কিছুক্ষণ পর সেখানে বেশ কিছু কাঠ জড় করা হয়ে গেল। ঠাকুরমশাই তার ঝোলা থেকে এসব বার করে সেই কাঠের উপর ছড়িয়ে দিলেন। তারপর আগুন জ্বালানো হয়ে গেল। আগুনের চারধারে আমরা সবাই গোল করে বসলাম। কিশোরকেও ডেকে নিয়ে এসে সেখানে বসালাম। আগুনের আলোয় চারিদিক বেশ আলোময় হয়ে উঠেছে। তারানাথ আগুনের দিকে কিছু ছিটিয়ে দিয়েছিলেন। তিনি চোখ বুঝে এক মনে কিছু একটা মন্ত্র বলছিলেন। কিশোরী এখনো একই রকম আছে। কাপালিক এক দৃষ্টিতে তারানাথের দিকে তাকিয়ে আছে। এই সময় তারানাথ চোখ খুলে জোরে জোরে বলে উঠল, কিশোরী, ওদের বলে দাও লুঠের মাল কোথায় আছে। কিশোরী কিছুই বলল না। সে আগের মতোই বসে আছে। তারানাথ আবার বলল, কিশোরী, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি বলে দাও সবকিছু, তুমি ফিরে যাও সেই অতীত দিনে। সেই সব দিনের কথা ভাবো। লুঠের মাল কোথায় আছে ওদের বলে দাও কিশোরী। কিশোরী এবারও কিছু বলল না। আমি ভেতরে ভেতরে একটু অস্থিরতা বোধ করছিলাম। এইভাবে কি কিছু বলা সম্ভব কোন মানুষের পক্ষে? তারানাথ বৃথা চেষ্টা করছে। প্রায় 100-150 বছর আগে কি হয়েছিল ও কি করে জানবে? কিন্তু অদ্ভুতভাবে অন্য একটা ঘটনা আমাদের সামনে ঘটতে শুরু করলো। কাপালিক আগুনের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে চিৎকার শুরু করলো, বন্ধ করো,
বন্ধ করো এইসব। আমার সারা শরীর যেন যেন কি কামড়াচ্ছে, আমার অস্থির লাগছে আমার। এই বন্ধ করো। তোকে আমি শেষ করে দেবো। কে আছিস? জল নিবে দে, আগুন নিবে দে। হঠাৎ যেন একটা হইচই শুরু হয়ে গেল। কাবালিকে চেলারা সব ছুটতে শুরু করে দিল। কেউ কলসি নিয়ে গিয়ে এলো আগুনের কাছে, কিন্তু তারা না একটা কিছু ছুঁড়ে দিতে আগুন আরো তেজে বেড়ে উঠলো। আমিও সেই সঙ্গে আরো কাঠকুট আগুনের মধ্যে ফেলে দিলাম। আরো বেড়ে উঠলো আগুন। কিশোর দিকে তাকালাম, তার চোখ মুখ লাল হয়ে উঠেছে। সে নিজের বুক চেপে কি যেন বলার চেষ্টা করছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। হঠাৎ করে কতগুলো কালো কালো পাখি এসে সেখানে উঠতে শুরু করে দিল। কাবালিকের মাথায় তারা ঠোকর দিচ্ছে। কাবালি চুপ করছে। সে চিৎকার করে উঠলো, বাঁচাও, ওরে কে আছিস? কে আছিস? আমাকে বাঁচা। ওরা আমাকে মেরে ফেলবে। কে আছিস? বাঁচা আমায়, বাঁচা। কেন তুই লুটের মাল চাস না? তোকে নরকের সাতটা দ্বার পেরিয়ে সেই অতীত সময় ফিরে যেতে হবে। ওই পাখিগুলো তোকে টুকরে টুকরে শেষ করে দেবে। তোর লোভ, তোর অহংকার তোকে বারে বারে নরকের দ্বার ঘুরিয়ে এনেছে। তুই আবার জন্ম নিয়েছিস তোর লোভের জন্যে। তোর মুক্তি নেই। না 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 না, আমার কিছু চাই না। আমাকে বাঁচাও, আমাকে শুধু বাঁচাও, আমাকে বাঁচাও। এই আগুনের তাপ আমি সহ্য করতে পারছি না। আমাকে বাঁচাও, আমার কিছু চাই না, কিচ্ছু চাই না, শুধু আমাকে বাঁচাও। এবার একটা অদ্ভুত ঘটনা ঘটলো। পাখিগুলো ছোট ছোট কাঠি গাছের শুকনো ডাল মুখে নিয়ে এসে আগুনে ফেলতে লাগলো। আগুন এত জোরে বেড়ে উঠলো যে সেখানে আর টেকা যাচ্ছিল না। আগুন ছড়িয়ে পড়লো আরো শুকনো পাতার উপর। গাছের শুকনো ডাল জ্বলতে লাগলো, চারিদিকে হুলুস্থুল। সবাই আগুনের কবল থেকে ছুটে পালাবার চেষ্টা করছে। আমি কিশোরীর হাত ধরে হ্যাঁচকা টানে তাকে দাঁড় করিয়ে বললাম, ছোট পালাও 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 কিশোরী। ওদিকে পাখিগুলো সবাইকে যেন আক্রমণ করছে। অনেক পাখি, শয়ে শয়ে পাখি, কোথা থেকে এসেছে কে জানে। কে আওয়াজে সব দিক ভরে গেছে। ওদিকে ঠাকুর মশাই উঠে দাঁড়িয়েছেন। তিনি বললেন, পালাও বিভূতি, কিশোরীকে নিয়ে পালাও। আপনি যাবেন না ঠাকুর মশাই? আগুন যেভাবে ছড়িয়ে পড়ছে এখানে থাকা বিপজ্জনক। চলুন। হ্যাঁ চলো চলো, তোমরা বেরিয়ে চলো এখান থেকে। আমি কিশোরীর হাতটা ধরে দৌড়তে শুরু করলাম। পেছনের দিকে আগুনের হলকা ছুটে আসছে যেন। সর্বগ্রাসী আগুন পুরো জঙ্গলটাকে গ্রাস করছে। ছুটতে ছুটতে জঙ্গলের বাইরে বেরিয়ে এলাম। পেছনে ফিরে দেখলাম ঠাকুর মশাইও এসে গেছে। কিন্তু তারপরে ডাকাত দলও ছুটে আসছে। কাবালিক চিৎকার করে উঠল, এই ধর ওদের, ওরা আমাদের পুড়িয়ে মারতে চেয়েছিল। ধর ওদের, ছাড়বি না কাউকে। আমরা ছুটতে লাগলাম। ওরা আমাদের পেছনে তাড়া করে আসছে। ধরতে পারলেই মেরে ফেলবে আমাদের, এটা নিশ্চিত। কিন্তু কোথায় যাব? সামনে নদী, আমরা হাঁপিয়ে গেছি। বুক যেন হাঁপুড়ের মতো ওঠানামা করছে। নদীর ঘাট বরাবর এসে দাঁড়িয়ে গেলাম। এবার কোথায় যাব? এদিকে অন্ধকার নেমে এসেছে, কি করব ভেবে পাচ্ছি না। এমন সময় দেখি নদীর ঘাটে একটা ডিঙি নৌকা। তারা না চিৎকার করে উঠল, ওঠো ওঠো, নৌকাতে উঠে পড়ো। নৌকাতে পা দিতেই নৌকা টলমল করে উঠল, কিন্তু হাল টানবে কে? নৌকায় দাঁড়িয়ে যখন কোনো মতে নিজেদের সামলাচ্ছি, তখন মনে হলো হাল ধরে কে যেন বসে আছে। তার তৎপরতায় কিছুক্ষণের মধ্যে নৌকা মাঝ নদীতে এসে গেল। নদীর দুধারে ঝাপসা অন্ধকার। কোথায় যাচ্ছি কিছু বুঝতে পারছি না। বেশ তত্তরিয়ে নৌকা এগিয়ে যাচ্ছে। মাঝি হাল ধরে চুপ করে বসে আছে। তাকে ভালো করে দেখা যায় না। মাঝে মাঝে মনে হচ্ছে কেউই নেই, নৌকা যেন এমনিই চলছে। আমরা তিনজনেই দাঁড়িয়ে আছি। কিশোরীর কাঁধে হাত দিয়ে তাকে ধরে রেখেছি আমি। ঠাকুরমশাইকে কিছু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছি না। নদীর দুধারে জঙ্গল। বেশ অনেকক্ষণ কেটে যেতে আমি সাহস করে জিজ্ঞেস করলাম, ও মাঝি ভাই, কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? সে কোনোই উত্তর দিল না। তখনও নদীর স্রোতে নৌকা বেশ জোরে যাচ্ছে। দুপাশে দাঁড়াবার মতো কোনো জায়গা নেই। আমার বেশ ভয় ভয় করছে। এখানে নৌকা ডুবি হয়ে মারা গেলে কেউ টেরও পাবে না। সামনের দিকে ঝাপসা কুয়াশা নেমে এসেছে নদীর জলের ওপর। আস্তে আস্তে নৌকার বেগ কমে এলো। কিছু দূর গিয়ে কাদা মাটির মধ্যে নৌকা আটকে থেমে গেল। আমরা লাফিয়ে নামতেই কাদার মধ্যে পা ঢুকে গেল যেন। কোনো রকমে নিজেকে সামলে কিশোরীর হাত ধরলাম। ঠাকুর মশাইও নেমেছেন। কিন্তু নৌকার দিকে চোখ পড়তেই দেখি সেখানে কেউ নেই। ফাঁকা নৌকা কাদায় আটকে আছে। আশ্চর্য, মাঝি কোথায় গেল? আর এমন অদ্ভুত একটা জায়গায় সে আমাদের ফেলে কোথায় চলে গেল? কিন্তু তখন বেশি কিছু ভাবার সময় নেই। হাঁটু অবধি কাদায় ডুবে আছে আমাদের। কোনো রকমে নদীর পাড় দিয়ে উঠে একটু উঁচু জমি পাওয়া গেল। সেখানে মাটি একটু শক্ত, কিন্তু সামনে গভীর জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটাই দায়। গাছের ফাঁক দিয়ে যাচ্ছি আমরা। অনেক সময় কাঁটা ঝোপে হাত পা কেটে যাচ্ছে। যেতে যেতে একটা সরু পথ পাওয়া গেল। সেই পথের পাশে একটা বড় জলা। পথ বড় পিচ্ছিল। হঠাৎ করে পা পিছলে গেল, জলার মধ্যে পড়ে গেলাম। ঠাকুর মশাইয়ের গলার আওয়াজ শুনতে পেলাম, বিভূতি বিভূতি, উঠে এসো তাড়াতাড়ি।
তোমার পেছনে কুমির, আমার হাত ধরো শীঘ্রই। কোনো রকমে উঠে এলাম। জামা কাপড় সব ভিজে গেছে। কি অবস্থা! এ কোন জায়গায় এসে পড়েছি? কোনোদিনও কি আর এই জঙ্গল থেকে বেরোতে পারবো? ঠাকুরমশাইও কোনো কথা বলছেন না। ওই জলার জায়গাটা দেখে বুক শুকিয়ে গেল। কুমির আর নানা রকম পোকামাকড়ে ভর্তি। আবার যদি পড়ি তো মৃত্যু নিশ্চিত। বেশ অনেকক্ষণ পর ওই জায়গাটা থেকে বেরিয়ে এলাম। এবার একটা ফাঁকা মাঠ, কোনো বাড়িঘরের চিহ্ন নেই। কোনো লোকজন কি এই অঞ্চলে বাস করে না? শুকনো মাঠ পার হতে হবে। হাঁটছি তো হাঁটছি। জামা কাপড় গায়ে শুকিয়ে গেছে, কিন্তু সমস্ত শরীর কাদা মাখা। পা যেন আর চলছে না। একটু বসতে পারলে ভালো হতো। একটা গাছ চোখে পড়লো, তার নিচে একটা গাছের ডাল পড়ে আছে, কিন্তু এখানে তো কোনো গাছ ছিল না। দৃষ্টি বিভ্রম হলো নাকি? তখন যেন আমার মাথা কাজ করছে না। আমি কিশোরীর হাত ধরে হাঁপাতে হাঁপাতে বললাম, ঠাকুরমশাই, আমরা একটু বসছি, একটু বিশ্রাম নিতেই হবে। এই বলে আমরা গাছের ডালটার উপরে বসতে যাব, এমন সময় ঠাকুরমশাই একটা চিৎকার দিয়ে আমার হাত টেনে ধরল। না না বিভূতি, ওখানে তোমরা বসবে না, সরে যাও। আমি আর কিশোরী চমকে উঠে প্রায় পড়ে যাচ্ছিলাম, কিন্তু নিজেদের একটু সামলাতেই একটা প্রবল ঝড়ের মুখে পড়লাম। আকাশ কালো করে প্রবল ঝড় উঠল। আশ্চর্য হয়ে দেখলাম, গাছটার নিচে যে গাছের ডালটা পড়েছিল, হাওয়ার ধাক্কায় যেন 3 হাত ওপরে উঠে গেল। হাওয়ায় ভাসতে ভাসতে সেগুলো কোথায় যেন উড়ে যেতে লাগলো। মনে হচ্ছে কারো একটা যেন বিশাল মাথা, মাথায় ঝাঁকড়া চুল, গাছের ডালে বসে উড়ে উড়ে যাচ্ছে। ছোটবেলায় সেই ডাইনি বুড়ির কথা শুনেছিলাম, সেটাই যেন আজ স্বচক্ষে প্রত্যক্ষ করলাম। আমরা প্রায় দৌড়তে শুরু করলাম। কি করে এই বিপজ্জনক জায়গা পার হব কোনো দিশা পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ পরে দেখলাম আমরা একটা ছোট্ট মাটির ঢিবির সামনে এসে দাঁড়িয়েছি। সেখানে আমরা সবাই মৃতপ্রায় অবস্থায় গা এলিয়ে দিলাম। জ্ঞান হারিয়ে ফেলেছিলাম বোধহয়। অনেকক্ষণ পর যেন ঘুম ভাঙল। একটা প্রাচীন মন্দিরের সামনে আমরা শুয়ে আছি। ভেতরের ঠান্ডা বাতাস গায়ে লাগলো। এতক্ষণ কোথায় ছিলাম আমরা? সারা রাত কি এই মন্দিরের দাওয়ায় কাটিয়েছি? চারিদিকে অনেক ধুলোবালি, মাথাটা কাজ করছিল না। পাশে কিশোরী শুয়ে অঘোরে ঘুমোচ্ছে, কিন্তু ঠাকুরমশাই নেই। আমি তড়াক করে লাফিয়ে উঠলাম। ঠাকুরমশাই কোথায় গেলেন? তাহলে আমরা কি ঠাকুরমশাইকে ছেড়ে অন্য কোথাও এসে গেছি? ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। আমরা ঠাকুরমশাইকে ছাড়া বাড়ি ফিরবো কি করে? আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে আরো ক্রমশ। গলা শুকিয়ে এসেছে। ঠাকুরমশাইকে জোরে ডাকতেও পারছি না। আমার মাথা ঘুরছে, গায়ে যেন কোনো জোর নেই। কিশোরীর গায়ে হাত দিয়ে ডাকতে যাব, এমন সময় দেখি ঠাকুরমশাই আসছেন। উফ, আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। গায়ে একটু বল ফিরে এলো। ঠাকুরমশাই মনে হয় আমার অবস্থাটা বুঝতে পারলেন। তিনি আমার পাশে বসে আমার পিঠে হাত দিয়ে বললেন, কি হলো, এত ভয় পাচ্ছ কেন? বিপদে পড়েছ, বিপদ থেকে উদ্ধার পেতে হবে। আচ্ছা, এই জায়গাটা দেখে তোমার কি মনে হচ্ছে? আমি চারিদিকটা ভালো করে দেখলাম। মনে হলো জায়গাটা আমি চিনি, কিন্তু কবে কখন এখানে এসেছি জানি না। প্রচুর ধুলোবালি, ধ্বংসস্তূপ চারিদিকে পড়ে আছে। আমি বললাম, না তো, এখানে আগে এসেছি বলে তো মনে হচ্ছে না। তবে মন্দিরটা অনেক প্রাচীন। হ্যাঁ, ঠিকই বলেছ, জায়গাটা খুব প্রাচীন মনে হচ্ছে। আসলে এই মন্দিরটা ধুলোবালির তলায় চাপা পড়েছিল। আমরা হেঁটে হেঁটে একটা মাটির ঢিবির ওপর বসে পড়েছিলাম, মনে আছে? তার তলায় এই মন্দিরটা চাপা পড়েছিল। কোনোভাবে এটা আবার বেরিয়ে পড়েছে। চলো মন্দিরটার ভেতরে গিয়ে দেখা যাক। মন্দিরটার দরজা নেই। আমরা ভেতরে ঢুকে গেলাম। ভেতরে কোনো বিগ্রহ নেই। প্রচুর পাতা, ধুলোবালি মেঝেতে জমা হয়ে আছে।
আমরা আস্তে আস্তে হাঁটছিলাম। অন্ধকার ঘুপচি ঘরের মতো জায়গাটা। হঠাৎ করে আমি একটা মেঝের ফাঁকা জায়গা থেকে নিচে পড়ে গেলাম। নিচেও একটা চাপা ঘর, কিন্তু আমি ভয় পেয়ে ডাকলাম, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমি নিচে পড়ে গিয়েছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভয় পেও না, আমি তোমাকে তোলার ব্যবস্থা করছি। তবে তুমি ঘরটার চারিদিকে ভালো করে একটু তাকিয়ে দেখো। আমি ভালো করে তাকিয়ে দেখলাম চারিদিকটা। এটা একটা সুড়ঙ্গ মতো। সুড়ঙ্গের একটা দিক কোথায় চলে গেছে জানি না। আমি সেদিকে যাবার চেষ্টা করলাম না, তবে পায়ের নিচে কিছু একটা ঠেকলো। তুলে দেখলাম একটা পয়সার মতো কিছু, কাদা মাটি লেগে রয়েছে। এমন সময় ওপর থেকে ঠাকুরমশাইয়ের গলা শুনতেই আমি তাড়াতাড়ি পয়সাটি পকেটে ফেলে দিলাম। বিভূতি, এটা ধরো, এটা ধরে উপরে উঠে এসো। ঠাকুরমশাই ওপর থেকে কিছু একটা ঝুলিয়ে দিয়েছেন। সেটা ধরে আমি কোনো ক্রমে উপরে উঠে এলাম। নিজের শরীরের ওজন সহ্য করে একটি লতা পাতাকে কেন্দ্র করে উপরে উঠে এসেছি আমি। সারাদিনের এত ধকল আর সহ্য হচ্ছিল না। উপরে উঠে সব যেন অন্ধকার হয়ে গেল। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। ঠাকুরমশাই আমাকে ধরতে গিয়েও পারলেন না। কতক্ষণ পড়ে আছি জানি না। মনে হচ্ছে যেন এক যুগ পরে আমার ঘুম ভাঙল। কোথায় আছি প্রথমে বুঝতে পারলাম না। উঠে বসে দেখি একটা মন্দিরের চাতালে শুয়ে আছি। আমার পাশে কিশোরী বসে, আমার গায়ে ঠেলা দিয়ে সে আমাকে ডাকছে, বিভূতি, এই বিভূতি, আরে ওঠো, কি হয়েছে তোমার? বিভূতি, এই। কিশোরীকে কথা বলতে দেখে আমি খুব খুশি হয়ে উঠলাম। বললাম, কিশোরী, কিশোরী, তুমি ঠিক হয়ে গেছো? বাহ, খুব ভালো লাগছে তোমাকে দেখে। কিন্তু তোমার কি হয়েছিল বলো তো? হঠাৎ করে ঠাকুরমশাই কোথা থেকে আমাদের সামনে চলে এলেন। বললেন, কিশোরীর আবার কি হবে? কিছুই হয়নি। এবার চলো, তোমরা ওঠো। আমিও কিশোরী উঠে দাঁড়ালাম। চারিদিকে দেখে বুঝতে পারলাম আমরা রয়েছি কিশোরীদের গ্রামের বাড়ি থেকে একটু দূরে, যে পুরনো শিব মন্দিরটা দেখেছিলাম সেখানে। কিশোরীকে বেশ স্বাভাবিক লাগলো। সে আর ঠাকুরমশাই কিছু একটা কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমরা কিশোরীদের বাড়ি থেকে বেরিয়েছিলাম কিশোরীকে খুঁজতে। তাকে কি এই মন্দিরের মধ্যেই পেলাম? আমরা সারা রাত্রির কি এখানেই ছিলাম? পিছনের নদীটা দেখতে পেলাম, কিন্তু বাকি আর কিছুই বুঝতে পারলাম না। আমরা কিশোরীদের বাড়িতে ফিরে এলাম। তার বাবা জ্যাঠা তো আমাদের দেখে অবাক। যাই হোক, অবাক হলেও তারা আমাদের বিশেষ কিছু জিজ্ঞেস করলেন না। সেদিনের দুপুরের গাড়িতে আমরা কলকাতায় ফিরে এসেছি। আমার শরীরটা খুবই ক্লান্ত লাগছিল। সেদিন আর ঠাকুরমশাইকে কিছু জিজ্ঞেস করলাম না। ঠিক হলো, পরের রবিবার আমাদের আবার ঠাকুরমশাইয়ের বাড়িতে আসর বসবে। পরের রবিবার আমরা গেলাম ঠাকুরমশাইয়ের মঠ লেনের বাড়িতে। কিশোরী আগেই এসে গিয়েছিল, তাকে আবার আগেকার মতোই হাসি খুশি দেখাচ্ছিল। ঠাকুরমশাইয়ের মুখে একটা পাসিংশো সিগারেট। আমি তেলে ভাজা নিয়ে গিয়েছিলাম। বললাম, বাহ, আমাদের আসর আজকে জমে যাবে মনে হচ্ছে। তেলে ভাজাও নিয়ে এসেছি, এই যে, এই নাও কিশোরী, খাও। ও মানে, আগের রবিবার কোথায় যে ছিলাম আমরা, কি যে হয়েছিল কিশোরীর, কিছুই বুঝতে পারছিলাম না। তেমন কিছু মনেও পড়ছে না এখন। কেবল ভাষা ভাষাভাবে মনে পড়ছে যে আমাদের একটা ভয়ানক অবস্থার মুখোমুখি হতে হয়েছিল। কিশোরী, তোমার কি কিছু মনে আছে? কিশোরী ঘাড় নাড়ল। তার কিছুই মনে পড়ছে না। ঠাকুরমশাই বললেন, কিশোরী আর কি বলবে? ও কি তখন ওর মধ্যে ছিল? সেই শয়তান ওকে একেবারে বশ করে ফেলেছিল। ও মনে পড়েছে ঠাকুরমশাই। আচ্ছা ঠাকুরমশাই, একটা মানুষ এত বছর পরে তার আগের জন্মের কথা কি বলতে পারে? এটা কি সম্ভব? শোনো, মানুষের মনের আকাঙ্ক্ষা প্রবলভাবে থাকলে সেই আকাঙ্ক্ষা পূরণ না হওয়া অবধি সে বারে বারে জন্মগ্রহণ করে। ওই লুঠের মাল পাওয়ার জন্যে কাপালিক, যে আসলে ডাকাত ছিল, বারে বারে জন্ম নিয়েছে। কিন্তু কিশোরীকে ধরে নিয়ে যাওয়াটা তার অন্যায়। কিশোরী বেচারা কিছুই জানে না। ওই কাপালিক হয়তো জাতিস্বর, কিন্তু কিশোরী তা তো নয়। কিন্তু আমরা তার সঙ্গে ঘটনাচক্রে বেশ কয়েক যুগ
আগের পৃথিবী থেকে ঘুরে এলাম। এটা আমাদের একটা অভিজ্ঞতা বলতে পারো। আমরা বহু যুগ আগের পৃথিবীতে চলে গিয়েছিলাম বলেন কি? হ্যাঁ, মানে কিছু কিছু জিনিস মনে আছে। জঙ্গলে ভীষণ আগুন ধরে গিয়েছিল, তারপরে নদীতে নৌকা করে যাচ্ছিলাম। হ্যাঁ ঠাকুরমশাই, আর একটা জিনিস আমার মনে হচ্ছে, আমাদের স্বপ্নের সাথে কিন্তু এই ঘটনাগুলো একদম মিলে গেছে। কিন্তু ঠাকুরমশাই, জঙ্গলে আগুন কি করে ধরে গেল? আর নৌকার মাঝি বা কে ছিল তাকে আর দেখতে পেলাম না। শোনো, আগুন হলো শুভ শক্তি। আগুন অশুভ শক্তিকে পুড়িয়ে দিতে চায়। আর আগুন জ্বালিয়ে আমি ওই দুষ্ট কাপালিকের সমস্ত অশুভ শক্তিকে হরণ করে নিতে চাইছিলাম। আর নৌকার মাঝি হয়তো আমার রক্ষাকর্তা, সেই কাল ভৈরব। বহুবার বহু বিপদ থেকে তিনি আমাকে রক্ষা করেছেন। কিশোরী কেমন যেন অবাক হয়ে আমাদের কথাগুলো শুনছিল। আমি বুঝতে পারছিলাম তার কিছুই মনে নেই। যাক, আমরা যে সুস্থ শরীরে তাকে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি এটাই যথেষ্ট। ঠাকুরমশাইয়ের জন্য একটা জর্দার কৌটো এনেছিলাম, সেটা বার করতে গিয়ে আর একটা জিনিস হাতে ঠেকল। সেটা বার করলাম, বললাম, ঠাকুরমশাই, এটা এটা না আমার পকেটে ছিল, ওই ভাঙা মন্দির থেকে পেয়েছিলাম। এটা দেখুন। পকেট থেকে একটা পয়সার চেয়ে একটু বড় একটা চ্যাপ্টা জিনিস বার করলাম। সেই জিনিসটা যেটা ওই মন্দিরের গর্ভগৃহ থেকে ওই ভূগর্ভস্থ একটা জায়গায় পড়ে গিয়ে আমি পেয়েছিলাম। একটা প্রাচীন মুদ্রা, তাতে একটা জাহাজের ছবি। ঠাকুরমশাই সেটা ভালো করে দেখে বললেন, এটা কিশোরীকে দিয়ে দাও। এটা কিশোরীর পূর্বপুরুষের সম্পত্তি। কিশোরী সেটা হাতে নিয়ে আমার দিকে অবাক হয়ে চেয়ে রইল। সেদিনের মতো সে কিছু বলল না ঠিকই, তবে পরবর্তীতে এই প্রাপ্ত ধনসম্পত্তি দিয়ে সে বিশেষ কিছু কাজ করেছিল। যেমন কলকাতায় একটি বাড়ি কিনেছিল এবং সপরিবারে চলে এসেছিল এই শহরতলিতে। আমরা পরবর্তী গল্পে কিশোরীর সেই নতুন বাড়ি উদযাপনের ব্যাপারটি তুলে ধরব, এবং তার সঙ্গে ঠাকুরমশাইয়ের একটা রোমহর্ষক অভিজ্ঞতা তো থাকবেই। তাহলে আপনারা গেস করতে থাকুন কি হতে চলেছে পরবর্তী গল্পে। আজকে রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন দেবযানী চ্যাটার্জির কলমে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, সেন বাড়ির গুপ্তধন। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। এবং যাদের খুব ভালো লাগবে তারা অবশ্যই নিজ নিজ পরিচিত মহলে এবং পারিবারিক মহলে গল্পটির লিঙ্ক শেয়ার করে রাজপ্রতাপের ঠেকের সদস্য হয়ে যেতে বলবেন। আজকের গল্পের বিভিন্ন কলাকুশলীদের মধ্যে রয়েছেন সৌরভ সাহা এবং নিরুপম। তাছাড়া আপনাদের প্রিয় ঠাকুরমশাই অর্থাৎ আমি, রাজপ্রতাপ বসু তো আছি। গল্পের শব্দ সংযোজন ও আবহে টিম রাজপ্রতাপের ঠেক, প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। আজকের মতো তবে এখানেই শেষ করছি। ফিরব তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশনের একটি বিশেষ গল্প নিয়ে খুব শীঘ্রই আপনাদের মধ্যে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন রাজপ্রতাপের ঠেক। ধন্যবাদ।